সন্তানদের উপর সরিগুড়া কামড়াইতে দেখতে চাই না। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে, সমাধান হবে রাজপথে। দর্শক, রাজনীতির ময়দান কোনো ছেলে খেলা নয়। এটি এমন এক নিষ্ঠুর দাবার বোর্ড যেখানে একটি মাত্র ভুল চাল, একটি মাত্র দুর্বল সিদ্ধান্ত কিংবা সামান্যতম মেরুদণ্ডহীনতা আপনাকে চিরতরে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে পারে। আজ আমরা এমন এক অবিশ্বাস্য, আত্মঘাতী ও নজিরবিহীন রাজনৈতিক আত্মসমর্পণের গল্প আপনাদের সামনে তুলে ধরব, যা দেশের সচেতন মানুষকে চরম হতাশা আর বিস্ময়ে হতবাক করে দিয়েছে। আপনি হয়তো ভাবছেন রাজনীতিতে তো কত কিছুই ঘটে, কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো এমন ভয়ঙ্কর দৃশ্য সম্ভবত বাংলাদেশের ইতিহাসে খুব কমই দেখা গেছে। চলুন ঘটনার একটু গভীরে যাওয়া যাক। সম্প্রতি দেশের অন্যতম শীর্ষ এবং প্রভাবশালী একটি ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি স্টারের এক জমকালো প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজিত হলো। এ ধরনের বড় কোনো জাতীয় দৈনিকের অনুষ্ঠানে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের উপস্থিতি খুব স্বাভাবিক একটি কালচার। সেখানে তারা যাবেন, হাসি মুখে কুশল বিনিময় করবেন, ছবি তুলবেন, এটাই প্রথাগত রাজনৈতিক শিষ্টাচার। কিন্তু এই সাধারণ শিষ্টাচারের আড়ালে সেদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব যা করে দেখালেন তা শুধু বেমানানি নয়, বরং চরম লজ্জাজনক। রাজপথ আর সংসদ প্রয়োজনে একাকার হয়ে যাবে। রাজপথ আর সংসদ একাকার যেদিন হয়ে যাবে, ওই চোখ ধাঁধানো অনুষ্ঠানে গিয়ে দলটির নেতারা এতটাই বিগলিত, এতটাই আত্মহারা হয়ে পড়লেন যে সেখানে দাঁড়িয়ে তারা সামনে তোষামোদ আর প্রশংসার খই ফোটাতে শুরু করলেন। একবারও কি তাদের মনে পড়ল না এই পত্রিকাটির অতীত ইতিহাস? একটু অতীত ঘেটে দেখুন। গত প্রায় 2 দশক ধরে এই ডেইলি স্টার অত্যন্ত সুকৌশল এবং সুপরিকল্পিতভাবে জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর বয়ান বা ন্যারেটিভ তৈরি করে এসেছে। শুধু তাই নয়, এবারের নির্বাচনেও বিএনপিকে কার্যত খাদের কিনারে ঠেলে দিয়ে জামায়াতের বিরুদ্ধে গভীর রাষ্ট্র বা ডিপ স্টেটের ভয়াবহ এজেন্ডা বাস্তবায়নে এই পত্রিকাটি সবচেয়ে নিখুঁত ভূমিকা পালন করেছে। দেশের আনাচে কানাচে, প্রত্যন্ত অঞ্চলে যখন জামায়াত এবং শিবিরের অসংখ্য নিরীহ নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, মজলুমের কান্নায় যখন আকাশ ভারী হয়েছে, তখন এই পত্রিকা ভুলেও তাদের পক্ষে 2 কলম তো দূরের কথা 2টি শব্দও লিখেনি। অথচ সেই একই পত্রিকার অনুষ্ঠানে গিয়ে যখন খোদ জামায়াতের আমির সহ শীর্ষ নেতারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। এই রাজনৈতিক দেউলিয়াপনার শেষ কোথায়? রাজনৈতিক বিশ্লেষকরা এই অদ্ভুত এবং আত্মসমর্পণমূলক আচরণের পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ খুঁজে পেয়েছেন, আর সেটি হল দলটির চরম মাত্রার সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক সংকট। একটি প্রবাদ আছে, কুয়োর ব্যাঙ যখন হঠাৎ করে বিশাল কোনো মহাসমুদ্রে গিয়ে পড়ে, তখন সে খাবি খায়, দিশেহারা হয়ে যায়। ডেইলি স্টারের ওই বিলাসবহুল মঞ্চে জামায়াত নেতাদের অবস্থাটাও ঠিক তেমনই হয়েছিল। একটু ভেবে দেখুন, যে দলটি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, যে দলটি বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সবচেয়ে বেশি আসন নিয়ে শক্তিশালী বিরোধী দলের আসনে বসার রেকর্ড গড়েছে, এতগুলো বছর পার হওয়ার পরও তাদের নিজস্ব শক্তপোক্ত কোনো ইংরেজি পত্রিকা নেই, নিজস্ব কোনো শক্তিশালী বা মূলধারার টেলিভিশন চ্যানেল নেই। তাদের দলীয় সমর্থনের যে 2-1টি মিডিয়া আউটলেট বা পত্রিকা খুঁড়িয়ে চলছে, সেগুলোর অবস্থাও অত্যন্ত নাজুক। স্পষ্ট ভাষায় বলতে গেলে সেগুলো নিছক টিস্যু পেপারের চেয়েও বেশি কোনো জাতীয় প্রভাব বা ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি। নিজের এই বিশাল মিডিয়া শূন্যতা এবং বুদ্ধিবৃত্তিক দৈন্য দশার কারণেই তারা আজ এমন একটি বামপন্থী এবং প্রবল ভারত ঘেঁষা ইংরেজি পত্রিকার দরজায় গিয়ে সামান্য একটু জায়গা পাওয়ার জন্য, একটুখানি স্পেস বা কভারেজ পাওয়ার জন্য রীতিমতো নাচানাচি করছেন। এটিকে একটি বিশাল রাজনৈতিক দলের আদর্শিক দেউলিয়াত্ব ছাড়া আর কি বা বলা যেতে পারে? তবে জামায়াতের বর্তমান রাজনীতির সংকট শুধু এখানেই সীমাবদ্ধ নয়। তাদের সবচেয়ে বড় এবং আত্মঘাতী সমস্যাটি হল নিজেদের নিরাপত্তাহীনতার হীনমন্যতায় ভোগা এবং এর জের ধরে চরম মাত্রায় বিএনপির তোষণ নীতি গ্রহণ করা। দলটির শীর্ষ নেতৃত্ব সবসময় এক অজানা আতঙ্কে, এক অদৃশ্য জুজুর ভয়ে তটস্থ থাকেন। তাদের মনে সবসময় এই ভয় কাজ করে যে বর্তমান ক্ষমতাসীন বিএনপির কোনো অবৈধ, অন্যায্য কাজের যদি জোরালো প্রতিবাদ করা হয়, তাহলে বিএনপি দুর্বল হয়ে পড়বে এবং সরকারের পতন ঘটবে। আর সরকারের পতন ঘটলেই সেই সুযোগে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা দখল করে ফিরে আসবে এবং তাদের উপর আবারও আগের মতো স্টিম রোলার চালানো শুরু করবে।
মূলত এই সম্পূর্ণ অমূলক এবং ভিত্তিহীন ভয়ের কারণেই তারা বর্তমান বিএনপি সরকারকে যে কোনো মূল্যে জোর করে টিকিয়ে রাখার এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বসে আছে। অথচ মজার ব্যাপার হলো বিএনপি নিজেই হয়তো চায় না তারা এই ভঙ্গুর অবস্থায় টিকে থাকুক। এই তোষণ নীতির সবচেয়ে নগ্ন এবং নজিরবিহীন উদাহরণ দেশবাসী দেখেছে খোদ জাতীয় সংসদে। দেশে যখন জ্বালানি আর বিদ্যুৎ সংকট নিয়ে চারদিকে হাহাকার চলছে, সরকারের সীমাহীন লুটপাট আর অর্থ পাচার নিয়ে জনমনে যখন চরম ক্ষোভের আগুন জ্বলছে, দেশের ব্যাংকগুলো যখন দিনের পর দিন খালি হয়ে যাচ্ছে, তখন বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতের আমিরের ভূমিকা কি হওয়া উচিত ছিল? একটি প্রকৃত সাহসী এবং জনগণের পক্ষের বিরোধী দল হিসেবে তাদের উচিত ছিল এই সুযোগে বিএনপি সরকারের চরম অস্বচ্ছতা, দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনার চিত্র জাতির সামনে একেবারে নগ্ন করে তুলে ধরা, ইরানের সাথে সরকারের সাম্প্রতিক যে বেইমানির চিত্র তা জনগণের সামনে উন্মোচন করা। কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি সংসদে দাঁড়িয়ে আগ বাড়িয়ে ঘোষণা দিলেন যে এই সংকট মোকাবেলায় তারা বিএনপির সাথে একযোগে কাজ করবেন। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো সরকারের এই সীমাহীন দুর্নীতির আর পাপের ভাগ তারা স্বেচ্ছায় নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন। সরকারের বুক চিতিয়ে রক্ষা করার ঢাল হিসেবে তারা নিজেদের ব্যবহার করছেন। ইতিহাস সাক্ষী দেয়, একটি দলের শীর্ষ নেতৃত্ব যখন আপোষের পথে হাঁটে, তখন তার সবচেয়ে চড়া মূল্য চোকাতে হয়, সবচেয়ে বেশি রক্ত দিতে হয় ওই দলের নিরীহ তৃণমূল নেতাকর্মীদের। আজ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। খোদ নেত্রকোনায় জামায়াতের একজন সংসদ সদস্যের উপর প্রকাশ্যে দিবালোকে হামলার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং অভিযোগের তীর সরাসরি বিএনপির দিকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটি ঘটনার পরও জামায়াতের কেন্দ্রীয় নেতারা রহস্যজনক কারণে একেবারে নীরব অথবা দায়সারা গোছের কিছু কথা বলে চুপ করে আছেন। এর চেয়েও বড় বেইমানি এবং চরম হতাশার চিত্র দেখা গেল দেশের শিক্ষাঙ্গনগুলোতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্যাম্পাসে। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল যখন প্রকাশ্য দিবালোকে শিবিরের নিরীহ ছাত্রদের উপর সশস্ত্র তাণ্ডব চালালো, তখন জামায়াতের আমির অত্যন্ত ঠান্ডা মাথায় একটি স্টেটমেন্ট দিয়ে বসলেন। তিনি বললেন, এটি নাকি নিছকই দুপক্ষের একটি তুচ্ছ সংঘর্ষ। যে তরুণরা রাজপথে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিল, শীর্ষ নেতৃত্বের নিছক রাজনৈতিক তোষামোদের কারণে তাদের সেই পবিত্র রক্তকে এক মুহূর্তে তুচ্ছ প্রমাণ করে দেওয়া হলো। সাধারণ কর্মীদের মনে আজ একটাই প্রশ্ন, এরপরে কি আর কেউ জামায়াত বা শিবিরের জন্য রাজপথে এক ফোঁটা রক্ত দিতে রাজি হবে? জামায়াত যখন বিএনপিকে খুশি করার জন্য নিজেদের অস্তিত্ব, নিজেদের সম্মান সবটুকু বিলিয়ে দিচ্ছে, তখন এর বিপরীতে বিএনপির অবস্থান কি? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি তাদের এই ত্যাগের কোনো মূল্য দিয়েছেন? একেবারেই না। বরং তিনি অত্যন্ত প্রকাশ্যে চরম দাম্ভিকতার সাথে ঘোষণা দিয়ে বসেছেন যে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করা হবে। তার মানে রাজনীতির হিসাব নিকাশ অত্যন্ত পরিষ্কার। আবারও শুরু হতে যাচ্ছে সেই পুরনো নিষিদ্ধ করার খেলা। তবে এবার আর এই নিষিদ্ধের পথটা রাজপথ দিয়ে তৈরি হয়নি। এবার ফাঁদ পাতা হয়েছে খোদ জাতীয় সংসদে, একেবারে আইনের মোড়কে। সংসদে একটি বিল পাশের মাধ্যমে অত্যন্ত সুকৌশলে জামায়াতকে পাকিস্তানের সহযোগী ফোর্স বা অক্সিলিয়ারি ফোর্স হিসেবে তকমা লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই পুরো নাটকের সবচেয়ে বড় থ্রিলার বা চমকটি হলো, সেই ভয়ঙ্কর আইন পাশের সময় জামায়াতের পাশে তাদেরই নিজেদের হাতে তিল তিল করে গড়ে তোলা জোট সঙ্গী এনসিপি একবারও তাদের জন্য দাঁড়ায়নি। বরং তারা অত্যন্ত নির্লজ্জভাবে বিএনপির সাথে সহমত পোষণ করে কার্যত জামায়াতের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। যে এনসিপিকে গত দিনগুলোতে জামায়াত এত দুধ কলা খাইয়ে বড় করেছে, নিজেদের সংরক্ষিত আসন পর্যন্ত ছেড়ে দিয়ে যাদের রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে, সেই এনসিপি এখন ঠিকই ফোঁস করে নিজেদের মালিককেই ছোবল মারতে শুরু করেছে। নির্বাচনের আগে তারা যেমন কট্টর জামায়াত বিদ্বেষী ছিল, আজ সংসদে যাওয়ার পরও তাদের সেই চরিত্রের এক বিন্দু পরিবর্তন হয়নি। ক্যাম্পাসে যখন শিবিরের হাজার হাজার শিক্ষার্থীর ঢল নামে, তখন প্রশ্ন ওঠে, এদের কি কোনো রাজনৈতিক পরিচয় নেই, নাকি শুধু মিছিলের সংখ্যা বাড়ানোর জন্যই তাদের ব্যবহার করা হয়? আজ এনসিপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রশক্তি মিলে প্রতিনিয়ত জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে। তারা প্রতিনিয়ত সাদিক কায়েম এবং ডাক্তার শফিকুর রহমানের মতো নেতাদের বিরুদ্ধে নোংরা আক্রমণ করছে এবং চরম অকৃতজ্ঞতার এক বিরল নজির স্থাপন করছে। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। বালুতে মুখ গুজে ঝড় পার করার এই ঘোর কবে কাটবে শীর্ষ নেতৃত্বের? এটাই এখন রাজনীতির সচেতন প্রতিটি মানুষের সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, আজকের এই গভীর এবং চাঞ্চল্যকর বিশ্লেষণ নিয়ে আপনার মতামত কি? জামায়াতের এই বর্তমান রাজনৈতিক অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? তারা কি সত্যিই খাদের কিনারায়, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ আছে? আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন। আর আপনি যদি রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং জাতীয় খবরের পেছনের আসল সত্যটি সবার আগে জানতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেল দেশ নিউজ 24 সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব তথ্যবহুল বিশ্লেষণ মিস না করতে এখনই বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।